মর্নিং, সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালবেলা রেডি হয়ে গেছি, 8টা বাজে, এখন বেরিয়ে যাব। মা তার কাজ শুরু করেছে, মাকে কিছুই কাজ এগিয়ে দিতে পারিনি। কেন পারিনি সেটা তোমাদেরকে আমি পরে বলবো, আস্তে আস্তে পরে জানাবো। এখন বেরিয়ে যাই, ব্যাগটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এখনও ঘুমোচ্ছে। আমি ঘুরে এসে তোমাদেরকে জানাবো যে কেন কালকে কি বিভ্রাট আমাদের ঘটেছিল। বাবাও চলে গেছে ভোরবেলা বেরিয়ে, আমিও এখন বেরিয়ে যাচ্ছি। মাকে নিয়ে চলে আসি ভালোই ভালোই, তারপরে বাকি কথা হচ্ছে। তো চলো বেরোনো যাক। মা আসছি। হ্যাঁ, চলো উঠলে ভাবটা দিয়ে দেবে। আর কাপড়গুলো পারলে একবার তুমি সময় হয় রোদে দিয়ে দেবো। ওরে বাপরে, বাবারে রোদটা দেখো। চলো ফোন করবি। হ্যাঁ হ্যাঁ, সব হ্যাঁ, ফোনটা সামনেই রাখ, বেরিয়েই রাখ। রোদটা দেখেছো আজকে? ভালোই হয়েছে, বৃষ্টি হচ্ছে না, এদিক থেকে একটা শান্তি যে বৃষ্টিটা হচ্ছে না, নাহলে আরও একটু ঝামেলায় পড়ে যেতাম। চলো তাড়াতাড়ি হেঁটে টোটো ধরে মায়ের কাছে পৌঁছে যায়, তারপর যখন প্রসেস হবে হবে, কারণ ডাক্তার আসলে কথা বলতে হবে, এটাই মেন দরকার। পরে কথা বলছি। রাস্তায় আস্তে আস্তে আর কোনো ভিডিও করিনি, মানে আমার একটুখানি দেরি হয়ে গেছে, তো খুব তাড়াতাড়ি হেঁটে টোটো ধরার জন্য চলে এসেছি। এবার টোটো এসে পেয়েও গেছি। আমার যেটা দায়িত্ব থাকে, আমি চেষ্টা করি আমার দায়িত্বটা যেন আমি খুব ভালোভাবে পরিপূর্ণ করতে পারি। আমার মাথায় কাল থেকে ঘুরছে যে আমাকে মাকে রিলিজ করে আনতে যেতে হবে, তো সেই চিন্তায় রাত্রি তো 2-2-2:30 পর্যন্ত আমার ঘুমই আসেনি। তারপরে যাই হোক 3টার সময় একটুখানি শুলাম, 4টের সময় কারেন্ট গেল চলে। কি ঝামেলা বলো তো, 4টের সময় কারেন্ট চলে গেল, মশা। তারপরে উঠে মশারি দিলাম, মশারিটা একটু দিয়েছিলাম বলে তাও ভোরের দিকে 1 ঘন্টা ঘুমিয়েছি, দিয়ে উঠেই বেরিয়ে এসছি। মানে শরীরটা আর ভালো লাগছে না। রাত্রের ঘুমটা যদি ঠিক না হয় না, শরীর একদম ভালো লাগে না। কিন্তু ওই যে মানে আমার এই রোগটাই হচ্ছে একটা বিশাল বড় রোগ। কোথাও যাওয়ার থাকলে বা পরের দিন কোনো কাজ থাকলে, আমার কোনো দায়িত্ব থাকলে, আমার সেই দিনটা না ওই চিন্তা করতে করতে এই কাজটা করব, এইভাবে করব না সেইভাবে করব, কোনটা করলে ঠিক হবে, কোনটা করলে ধরো মাকে আনতে যাচ্ছি, কোনটা করলে মায়ের অসুবিধে হবে না, মানে কোনটা আগে করব কোনটা পরে করব, এইসব নানা রকম চিন্তা মাথার মধ্যে ভিড় করে। ওই জন্য সারা রাত ঘুম হয়নি কালকে। এদিকে দেখো মায়ের কাছে বসে অফিসিয়াল কাজ সেরে চলে এসেছি ওষুধগুলো নিতে। ওখানে আরেকটুখানি দেরি হবে, স্টিচ কাটবে, ড্রেসিং করবে, তো আমি ভাবলাম সেই ফাঁকে ওষুধগুলো নিয়ে চলে আসছি। তো এবার এখানে এসে দেখছি ওমা মারাত্মক ভিড় ওষুধ দোকানে, প্রায় 1 ঘন্টা লেগেছে। ওষুধপত্র নিয়ে চলে এসেছি, এখানে মাকে রেডি করে দিয়েছি। আমার ওখানের সমস্ত অফিসিয়ালি কাজ সমস্ত কমপ্লিট। গাড়িকে ফোন করে দিয়েছি, গাড়ি বলছে আসছে আসছে। মা এই জন্য বেল্ট ফেল্ট বেঁধে রেডি, তবে বেল্ট বাঁধতে বলছে লাগছে, সেইটাই শুনছিলাম। গাড়ি যতক্ষণ না আসছে একটু তো ওয়েট করতেই হবে, ওই জন্য মা বলছে না একটুখানি অনেকক্ষণ বসেছিলাম, একটুখানি দাঁড়াই, তারপরে গাড়ি এলে তাহলে আমার সুবিধে হবে। বললাম ঠিক আছে তাহলে দাঁড়াও। আমিও বারবার গাড়িওয়ালাকে ফোন করছি যে কখন আসবে কখন আসবে, মানে আর তর্সবুদ ধরছে না, এখন মনে হচ্ছে কখন বাড়ি যাব। এই দেখো ব্যাগগুলো প্যাক করে নিয়েছি, ওষুধ, তারপরে হসপিটালের সমস্ত কাগজ আর যা জিনিসপত্র আনা হয়েছিল সব রেডি, শুধু গাড়িটা এসে আমাকে একটা ফোন করবে, আমি বেরিয়ে যাব মাকে নিয়ে। এবার গাড়িতে যাওয়া, রাস্তাঘাট খারাপ, মানে সব কিছু চিন্তা। তারপরে আবার চিন্তা কি বলতো, আমাদের বাড়ির সামনে গাড়ি ঢোকে না, সেটাও একটা বড় চিন্তা। কোথায় নামানো হবে, কি হবে, বলছি না চিন্তাবাজ মানুষ আমি একটা। এই দেখো মা বাড়িতে, মাকে নিয়ে সুন্দরভাবে চলে এসেছি, কোনো সমস্যা হয়নি। এসে কাপড় টাপড় ছেড়ে মা ভাত খেতে বসেছে, আর তার সাথে আমার মেয়ে।
আমার মেয়ে তো ঠাম্মি এসছে, মানে আমার মায়ের সময় যেমন করেছিল, ধরে সব সময় কাছে কাছে থাকা, ইয়ে করা, ঠাম্মি ভাত খাচ্ছে, ও ঠাম্মির সঙ্গে খেতে লেগেছে। এই দেখো একটু একটু করে শুকনো ভাত খাচ্ছে। মানে কি বলবো, ছোট বাচ্চারা হয়তো এরকমই হয়, এতটাই বাচ্চামো থাকে। সত্যি ছোটবেলাটাই যেন ভালো ছিল এখন মনে হয়। সবাইকে শুভ সকাল। এখন সকালবেলা ফুল তোলা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। কালকে আর কোনো রকম ভিডিও করিনি। কালকে বললামই না শরীরটা খারাপ ছিল, মানে আজও শরীরটা প্রচণ্ডই খারাপ আছে। জানি না দুদিন কেন শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেল, বুঝতে পারছি না। ওষুধপত্র সবই ঠিকঠাক খাচ্ছি, কিন্তু শরীরটা ঠিক সাথ দিচ্ছে না। তো আজকে এখন ফুলগুলো তুলে দিচ্ছি, বাবা নেই ওই জন্য, নাহলে বাবাই ফুলগুলো তুলে রাখে। এবার মা কাজ করছে, তো আমি বললাম ঠিক আছে চলো ফুল তোলার কাজটা না হয় আমি করি। আমার ভীষণ ভালো লাগে এরকম গাছ ভর্তি ফুল থাকবে, সেখান থেকে ফুল তুলবো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে। কিন্তু ফ্ল্যাট বাড়িতে তো হয় না, আর এখানে থাকলে এরকম ফুল তুলতে ভীষণ ভালো লাগে। মানে এত ফুল এখানে কি বলবো। যখন আমি যখন ছোট ছিলাম তখন এরকম ভোরবেলা উঠে অন্য পাশাপাশি সব দিদিদের সঙ্গে না আমরা ফুল তুলতে যেতাম। শিউলি ফুল, শীত মানে এই পুজোর সময় শিউলি ফুল পড়ে থাকতো, সাদা ফুল, মারা পুজো করবে, আমরা ফুল জোগাড় করে নিয়ে আসবো। দেখো কতগুলো ফুল তুলেছি, এই ফুলগুলোই যথেষ্ট ঠাকুরের জন্য। তো চলো এবার বাকি কাজ করি। এর পরের ঘটনাটা বলছি শোনো। এই দেখো আমি আজকে হয়ে গেছি কাজের মাসি। শরীর খারাপ নে, আজকে না আমাদের মাসি আসবে না। হঠাৎ করে এই পাশের বাড়ি যে মাসি কাজ করতে আসে, সেই মাসি বলল ওই মাসি আসবে না, হসপিটালে যাবে কাকে দেখতে। নে আকাশ ভেঙে পড়লো, এক গামলা বাসন, ঘর দৌড় সব পড়ে আছে। এই হচ্ছে এক ঝামেলা। আগে থেকে জানা থাকলে না এই সমস্যাগুলো হয় না। এবার আমি মাকে বললাম ঠিক আছে সব বাসন নিয়ে আমিই যাচ্ছি কলপাড়ে বসে মাজবো। তো কি আর করা যাবে, করে নিতে হবে। মা ওদিকে শুয়ে আছে, বাবা নেই, মা রান্নাঘরের কাজ করছে। মানে ঝামেলার ওপরে ঝামেলা। ঘরে এক রুগী মানুষ আছে, ছোট বাচ্চা আছে, তারপর ধরো আমার শরীরও খুব ভালো যাচ্ছে না। মায়ের 1 বছর আগে এত বড় একটা অপারেশন হয়েছে। মানে চারিদিকে ঝামেলা। যখন ভাববে যে না ঠিক আছে চলো মাসি আছে, সব কিছু অ্যাডজাস্ট হয়ে যাবে, করে নেব, ও মা নে হঠাৎ করে বন্ধ করে দিল। মানে এইগুলো হলেই তখন রাগ উঠে যায়, মনে হয় কাজের লোক রাখবো না। আর না রেখেও উপায় নেই, আমাদের এখানকার ঘর যা বড়, মায়ের পক্ষে এখন তো মানে সম্ভবই না। আগে থেকেই ওই জন্য আমি ভাই সবাই বলেছিলাম যে না কাজের লোক রাখতে হবে, এত বড় ঘর মোছা যাবে না। চলো এক গামলা বাসন মেজে আসলাম। সবাইকে জানাই গুড মর্নিং। সিঙ্গেল মাদার দেবলিনাস লাইফস্টাইলে অনেক স্বাগত। কালকে ওই কোড পর্যন্ত ভিডিওটা করেছিলাম, তারপরে আর ভিডিও করিনি, কারণ শরীরটা আমার সত্যি খারাপ। ফ্যানটা চলছে, একটুখানি ইয়ে করো, কারণ আমি পুরো ভিজে গেছি। ওই বাসনগুলো ধুয়ে আনলাম এক গামলা। মানে সকাল থেকে বসে আছি, এখনো বিছানাটাও গোছানো হয়নি। সকাল থেকে বসে আছি আসবে আসবে আসবে, তারপরে পাশের বাড়ির কাজের মেয়ে বললো যে না আজকে আসবে না। তখন ভাবো এক গামলা বাসন ধুলাম, এবার ঘর ঝাড়ু দেবো, খাওয়া দাওয়া আছে। আর এমনি আমার শরীরটা ভালো না, প্রচণ্ড কোমরে যন্ত্রণা হচ্ছে, আর শরীরটা এমনি ভালো লাগছে না। তো যাই হোক কাজগুলো তো করতে হবে। মা রান্না করে আছে, রান্না করছে, রান্নাঘরে টুকটাক ওই ভাতের হাঁড়ি টাড়ি এগুলো ধুয়ে নিল। আমি কড়াই বাসনপত্র সব নিয়ে গেলাম কলতলায়, গিয়ে ধুলাম। যা ভাগ্যে আছে সেটা করতেই হবে, বুঝলে, কিচ্ছু করার নেই। এইরকম না আসলে না, ঘরে অসুস্থ মানুষ, ছোট বাচ্চা থাকলে ভীষণ অসুবিধা। আর আমি ফ্যান বন্ধ করে কথা বলতে পারছি না, মানে এত গরম করছে। তো চলো এবার একটুখানি বসি, পুরো ভিজে গেছি তো। এবার খাবো, খেয়ে বাকি সব কাজ করবো, বিছানা গোছাবো, ঘর ঝাড়ু দেবো, পরে করবো। আগে খেয়ে নিই, 10:30টার মতো বাজতে গেলে। ওষুধও খেতে হবে আমাকে। মানে আজকেই শরীরটা কাল থেকে খারাপ, মানে এমনি খারাপ ছিল, কাল থেকে যেন খুব খারাপ লাগছে। তো কিছু করার নেই, কাজগুলো তো করে দিতেই হবে। চলো একটুখানি বসি, তারপরে আসবো তোমাদের কাছে আবার। সব কাজ বাজ সেরে খাবার খেয়ে এবার ওষুধের পটুলি নিয়ে বসেছি। ওষুধটা খেতেই হবে, শরীরটা খারাপ লাগছে, তাহলে ওষুধটা খেয়ে নিতে হবে। কয়েকজন না কদিন ধরে কমেন্ট করছো, 1-2জনই কমেন্ট করছো যে তুমি এখানে কেন থাকলে না, চলে গেলে কেন।
মা গেল না, মা ওখানে থাকে ওই জন্যই। আর এখানে দেখো বাবা মা দুজনে আছে, ভাই মাঝে সাঝে আসছে, ভাই এখন কাছে চলে এসেছে। তারপরে আমার মা তো সম্পূর্ণ একা। আমার যখন এরকম হয় ওই 1-2 বছর আমার কাছে মানে আমার কোনো স্মৃতি নেই জানো তো। ওই 1-2 বছর আমার সঙ্গে কি ঘটেছে, আমি কিভাবে কাটিয়েছি, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারবো না। সত্যি কথা, আমি নিজের মধ্যে ছিলাম না সেই সময়। আমার মার মনে হয়েছে যে মায়ের হয়তো আমার পাশে থাকাটা দরকার, আমাকে ছেড়ে গেলে মাও ভালো থাকতে পারবে না, আর হয়তো আমিও থাকতে পারবো না। সেই জন্য আমার মা এক কথায় পুরো সংসার ছেড়ে, সাজানো সংসার ছেড়ে মা চলে এসেছিল বিআই বিয়ানের ঘরে, মানে আমার শ্বশুর বাড়িতে। বুঝতে পারছো তো জিনিসটা? তো সেই মানুষটা মানে তখন ধরো আমার দাদু দিদা আমাদের কাছে থাকতো, দাদু দিদাকে এখানে মাসির কাছে ট্রান্সফার করতে হয়েছে, মানে বিশাল একটা যজ্ঞ গেছে। তো সেই মানুষটা সব কিছু যখন ছেড়ে দিয়েছে আমার ইয়েতে, এখন আমার তো উচিত নয় সেই মানুষটাকে একা ছেড়ে দিয়া। আমি জানি যে বাবা মা ওখানে আছে, অসুবিধে হবে না, যেহেতু দুজন আছে। আর বাবার কিছু হলে মা দেখতে পাবে, মার কিছু হলে বাবা দেখতে পারবে, কিন্তু আমার মার কিছু হলে কে দেখতে পাবে বলো? তো সেই জন্যই মায়ের কাছে থাকা। আর বর্ধমান ছেড়ে আসা বলছো, ওই ঘরটা না আজও আমাকে ভীষণ কষ্ট দেয়। মানে আমি জানি না ওই ঘরটায় ঢুকে গেলে কি এক অজানা কষ্ট আজও দেয়। আমি সেই দিন মা চলে আসার পরে আমি এসেছিলাম, ভেবেছিলাম হয়তো যে কিছুদিন ওখান থেকে চলে আসলে হয়তো আমি একটুখানি বেটার হতে পারবো, কারণ আমার মেয়ে আছে, আমাকে উঠে দাঁড়াতেই হবে, মানে আর কোনো অপশন নেই। এখন কার ভাগ্যে কি আছে আমি জানি না, বাট সত্যি আমার মেয়েটার জন্য আমাকে দাঁড়াতে হবে। সেই জন্য তখন মায়ের কাছে চলে এসেছিলাম যে একটু ভালো থাকবো। মানে এখন আমার মেন প্রায়োরিটি, সব কিছু বাদ দিলে মেন প্রায়োরিটি যদি আমি আমার নিজেকে দিই, তাহলে আমার ভালো থাকাটা আমার কাছে সব থেকে বড় প্রায়োরিটি। তখন মনে হয়েছিল যদি আমি ওই ডিপ্রেশনের জায়গা থেকে বেরিয়ে আসতে পারি তাহলে আমি ভালো থাকবো। আর ওখানে থাকলে অটোমেটিক্যালি আমার একটা ডিপ্রেশন চলে আসে। সেই তুমি স্মৃতি বলো, তুমি যাই বলো, ওই ঘরটার প্রতি ওর যে অ্যাটাচমেন্ট ছিল হয়তো সেই কারণে, আমি ঠিক জানি না, বাট একটা অজানা কষ্ট আমার মধ্যে কাজ করে। তো সেই জন্য চলে আসা। এই মানুষটা আমার মা কতজনকে হারিয়েছে বলো তো? সবই হারিয়ে ফেলেছে, অথচ এখনো মা কষ্ট পায় কাকে দেখে না, আমাকে দেখে। হারানোর থেকেও এই কষ্টটা বেশি যন্ত্রণাদায়ক, চোখের সামনে মেয়েটাকে তিলে তিলে কষ্ট পেতে দেখা। তাও আমার মা দাঁড়িয়ে আছে আমার জন্য, যে মা জানে মা ভালো থাকলে আমিও ভালো থাকবো, আমরা ভালো থাকবো। তো সেই জন্যই, আর কিছু সেরকম কারণ নয় যে চলে আসা, আমি যাই ওখানে থাকি, আমার ঘর আছে, ওটা আমার একটা ঘর, এটা আমার একটা ঘর। আমার মা বড্ড একা গো, আমার মায়ের আর কেউ নেই। তো আমার মায়ের কাছে থাকাটা আমার দরকার। ওখানে তো ভাই আছে, বাবা আছে, তারা তো সামলে নেবে। আর যখন আমার প্রয়োজন পড়ছে আমি তো আমার যথাসাধ্য, আমার শরীর যতটা না পারমিট করে তার থেকে বেশি আমি দিয়ে করার চেষ্টা করি। সত্যি আমার শরীর এখন ভালো না, তবু আমি জানি যে এটা আমার কর্তব্য, এটা আমাকে করতে হবে। তো সেই জায়গা থেকে আমি কখনো পিছপা হইনি বা হব না, সে যে যাই বলুক। একটা কথা কি বলতো, একটা ধ্রুব সত্য কথা, আমার খুব কষ্টের দিনে আমার মা আমার ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমি পারবো না সেই মানুষটাকে এত সহজে ছেড়ে দিতে। তাতে আমাকে যে যাই বলুক, যত রকম কথা আসুক, হয়তো এরপরে কিছু মানুষ বলুক, আমি কিন্তু ছাড়তে পারবো না। একটা ছেলের যদি তার বাবা মার প্রতি কর্তব্য থাকে, দায়িত্ব থাকে, তাকে দেখার দায়িত্ব থাকে, আমি একটা মেয়ে, আমার মাকে দেখার আমার দায়িত্ব নেই? আমি যেখানে দেখছি, আমি তো শ্বশুর শাশুড়িকেও ছেড়ে দিইনি, তাদেরকেও আমি যেহেতু বাবা মা বলি, তারাও আমার বাবা মা। আমার যথাসাধ্য চেষ্টা করি আর করে যাব। আমার মাকে আমি ছেড়ে দিতে পারবো না। বিয়ে হয়ে গেছে বলে, আমি চলে এসেছি বলে অন্য কারো ঘরে আমি ছেড়ে দেব, সেই রকম মেয়ে আমি নই। হ্যাঁ, কিছু মানুষকে, কিছু সম্পর্ককে আজ মানতে বড় কষ্ট হয়, মানে মানতে ইচ্ছে করে না, সেখান থেকে প্রচুর কষ্ট পেয়েছি। তাই মানে আমি কেমন একটা মানুষ বলো তো, আমি জীবন দিয়ে করব,
বাট যদি আমি কারো থেকে মুখ ফিরিয়ে নিই সেখানে কিন্তু আমি আর মুখ ফেরাই না। সেটা কিন্তু অনেক পরে হয়, সেটা যে খুব জলদি হয় না। ঠকতে 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 শেষে কিন্তু আমি আর তার দিকে ফিরেও তাকাবো না। তাতে আমাকে লোকে খারাপ বলুক, ভালো বলুক, যে যাই বলুক, আমি কিন্তু প্রথমে তার প্রতি, মানুষটার প্রতি বা অন্য কারো প্রতি কোনো ডিসিশন নিই না, সময় দিই। কিন্তু যখন দেখছি না সেই সময়টা হচ্ছে না, ম্যানেজ হচ্ছে না, বা বনিবনা হচ্ছে না, বা হবে না এই জায়গায়, তখন আমি পিছপা হই না। সে বন্ধু বলো, রিলেটিভ বলো, বাড়ির লোক বলো, যেই বলো, এটা আমার অভ্যেস। আমার মেয়ে যখন হয়, তার কিছুদিন আগেই তো আমার বাপি মারা গেছে, 1 মাস আগে। কিন্তু বিশ্বাস করো, আমার মা, সে শোকে পাথর হয়ে যাব, কোনো কিছু করব না, মা কিন্তু তখন, সে যে মা, সন্তানের প্রতি তার যে দায়িত্ব কর্তব্য, সে কিন্তু করে গেছে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে। কোনো ত্রুটি আমার হতে দেয়নি, বুঝতে দেয়নি যে 1 মাস আগে শেষ তার স্বামীকে হারিয়েছে। সব কিছু করেছে আমার মেয়ের A to Z সমস্ত কিছু। রাত্রি জাগা থেকে নার্সিংহোমে বেরিয়ে আসার পরে যাবতীয় কাজ আমার মা হাসি মুখে করে গেছে, কারণ সে জানে তার মেয়ে আছে, তার মেয়ে তার কাছে আছে, তার মেয়েকে ভালো রাখতে হবে তাকে। চলো, অনেক কথা তোমাদেরকে বলে দিলাম, খারাপভাবে নিও না। দেবলিনাকে একটু বোঝার চেষ্টা করো, দেবলিনার কথাগুলোকে একটু বোঝার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে দেবলিনা কেন, কি জন্য, কোথায় গেছে। চলো আজকের ভিডিওটা শেষ করি। জল ভরতে বসিয়েছি, দেখতে পাচ্ছ এখানে কলে বেসিনে, দেখতে পাবে না এখান থেকে। জল ভরতে বসিয়েছি, জলটা ভরে নিই। মা ওইদিকে বেটুকে স্নান করালো, জামা পরাচ্ছে, এরপরে খেয়ে একটুখানি শোবো। মানে চোখ দেখলেই বুঝতে পারছো শরীরটা কেমন একটু খারাপ করছে। আর এদিকে তোমার বাবা সকালবেলায় বাড়ি গেছিলো, ধামাজ গেছিলো, তো সেখান থেকে বাবা চলে এসছে। বাবাকে একটু দিলাম, ORS দিলাম। আজকে মেঘলা আছে, তাও গেছে, ঘামটাম বেরিয়েছে, ORS দিয়ে দিলাম। এই হচ্ছে আজকের আপডেট রইল। কালকের ভিডিওটা তো আজ পর্যন্ত টানলাম, আর বেশি বড় করব না, কারণ আজকে আবার প্যাকিং আছে, আবার যাওয়া আছে, আর কোমরে খুব যন্ত্রণা। কাল কি করে যাব সুটকেস নিয়ে আমি জানি না, তো যেতে হবেই যেমন করে হোক। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। তো টাটা।